হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? শুরু করছি রোদ্দুরে ছেঁড়া মানচিত্র গল্পের ৩০তম পর্ব। লেখনীতে নীলুফা নাজমিন নীলা। ত্রিনা আর আরিয়ান রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই দরজার সামনে রিনিকে দাঁড়িয়ে থাকতে দেখে তারা থমকে গেল। রিনি কিছু বলার সুযোগ পাওয়ার আগেই ত্রিনা সৌজনের খাতিরে মুখে মৃদু হাসি ফুটিয়ে বলল, আপু ভেতরে আসো। রিনি একটা শুকনো হাসি হাসতে চাইল, কিন্তু পারল না। তার চোখে মুখে অপরাধবোধ স্পষ্ট। আরিয়ান রিনিকে দেখে কোনো কথা বলল না। তার গম্ভীর মুখভঙ্গি অপরিবর্তিত রইল। সে রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় ত্রিনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে সতর্ক করে দিল, কোনো সমস্যা হলে আমাকে ডাকবে। এই রিনা খান মেয়েটাকে আমার একদম বিশ্বাস হয় না। ত্রিনা ভ্রুকুচকে ফিসফিসিয়ে প্রতিবাদ করলো, কিসের রিনা খান? ওর নাম রিনি। আরিয়ানার কোনো তর্কে না গিয়ে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল। ত্রিনা তখন রিনিকে ইশারা করে বলল, দাঁড়িয়ে থেকো না আপু, বসো। রিনি বসলো না, বরং হঠাৎ এগিয়ে এসে আকস্মিকভাবে ত্রিনাকে জড়িয়ে ধরল। ত্রিনা এই অভাবনীয় আচরণে একদম হকচকিয়ে গেল। তাদের জীবনে কোনো দিন এমন মুহূর্ত আসেনি। রিনি সারা জীবন তার মা রোশনারা বেগমের প্রশ্রয়ে বড় হয়েছে এবং ত্রিনার প্রতি মায়ের অন্যায়ের মনসাই দিয়েছে। তবে আজ রিনির শরীরের কাঁপন এই আলিঙ্গনে ত্রিনা এক অদ্ভুত স্বস্তি অনুভূত করল। সে আলতো করে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু? রিনি এবার সোজা হয়ে দাঁড়িয়ে ত্রিনার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। তার গলা কান্নায় ভেঙে আসছিল। সরি ত্রিনা, আমি সত্যিই জানতাম না আমার মাম্মি আর মামা মিলে তোর সাথে এতটা নিচে নামতে পারে। জানি তোর কাছে ক্ষমা চাওয়ার মতো মুখ আমার নেই। আসলে আমার জীবনটাই যেন ওই সমুদ্রের মতো গতিহীন হয়ে গেছে। আমি ভালো মন্দের পার্থক্যটাই বুঝতে পারিনি এতদিন। ত্রিনা বড় মনের পরিচয় দিয়ে রিনির কথা থামিয়ে দিল। বাদ দাও সেসব আপু, যা হওয়ার তা হয়ে গেছে। আজ থেকে প্রায় 4 বছর আগে সেই ক্ষত নিয়ে আর পড়ে থাকতে চাই না। রিনি চোখ মুছে নিজেকে কিছুটা সামলে নিল। এদিকে রুমের বাইরে আরিয়ান দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইল স্ক্রল করছিল। এমন সময় সেখানে নুসরাত এলো, আর তার আঙুল ধরে আছে ছোট্ট তুর্না। তুর্না মিষ্টি করে জিজ্ঞেস করলো, আন্টি কোথায়? আরিয়ান তুর্নার গোলগাল গালে আঙুল দিয়ে একটু আদর করে দিয়ে বলল, ভেতরে আছে মামুনি। তুর্না ভেতরে যেতে চাইলে নুসরাত তাকে বাধা দিয়ে বলল, তুর্না যেও না, তোমার ত্রিনা আন্টি এখন তার বোনের সাথে জরুরি কথা বলছে, সেখানে যাওয়া ঠিক হবে না। কিন্তু ছোট্ট তুর্না আজ কারো বারণ মানতে নারাজ। সে নুসরাতের হাতের বাঁধন ছাড়িয়ে একদরে রুমের ভেতর ঢুকে পড়ল। ঢুকে সে তার চেনা স্বরে ডাকলো, আন্টি। ত্রিনা তুর্নার কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো। একই সাথে রিনিও কৌতূহল চোখে ছোট্ট মেয়েটির দিকে তাকালো। হঠাৎ করেই ছোট তুর্নার সেই চঞ্চল হাসি মুখটা থমকে গেল। এক অদ্ভুত উত্তেজনায় বাচ্চাটা ছোট্ট শরীরটা কাঁপতে শুরু করলো। তুর্না ত্রিনাদের কাছে দৌড়ে যেতে লাগলো। ত্রিনা ভাবলো তুর্না হয়তো তার কাছে আসছে, কিন্তু সবাইকে চমকে দিয়ে তুর্না দৌড়ে গিয়ে রিনিকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। রিনি আর ত্রিনা একে অপরের দিকে চরম বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। রিনি বরাবর আত্মকেন্দ্রিক। নিজের স্বার্থ ছাড়া সে কোনোদিন অন্য কারোর প্রতি, এমনকি বাচ্চাদের প্রতিও মমতা দেখায়নি। নুসরাত এই দৃশ্য দেখে ঘরে ঢুকলো এবং সেও থমকে দাঁড়ালো। তুর্নার এমন আচরণে সেও হতবাক। রিনি বেশ অপ্রস্তুত বোধ করলো। বাচ্চাটা তার পা জড়িয়ে ধরে ছাড়ছেই না। অবশেষে রিনি অনিচ্ছা সত্ত্বেও ফ্লোরে হাঁটু গেড়ে তুর্নার সমান হয়ে বসলো। বাচ্চাদের কিভাবে সামলাতে হয় তা রিনি জানা নেই, তবুও সে শুকনো গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? কাঁদছো কেন? সবাইকে পাথরের মতো স্তব্ধ করে দিয়ে তুর্না ভাঙা গলায় বলে উঠল, আম্মু। বলে সে আবার রিনির গলা জড়িয়ে ধরল। রিনি পুরোপুরি হতবম্ব। ত্রিনা আর নুসরাত যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বাচ্চাটা পরম মমতায় রিনিকে আঁকড়ে ধরে থাকলেও রিনি তাকে একটু আদর করে জড়িয়ে ধরল না। তার পাথরের মতো নির্লিপ্ততা দেখে নুসরাত মনে একরাশ তিক্ততা জন্ম নিল। সে কোনো রকম জোর করে তুর্নাকে রিনির কাছ থেকে ছাড়িয়ে নিল। তুর্না কিন্তু নাছোড়বান্দা। সে নুসরাতের কোল থেকে বারবার রিনির দিকে হাত বাড়িয়ে চিৎকার করে বলতে লাগলো, ওটা আমার আম্মু, আমার আম্মু। নুসরাত তুর্নাকে শান্ত করার চেষ্টা করে বলল, ছি মামুনি, ও তোমার আম্মু নয়, ভুল করছো তুমি। তুর্নার চোখে জল মুছে জেদি গলায় বলল, আমি জানি
আমি আমার আম্মুর ছবি দেখেছি, ওটাই আমার আম্মু। নুসরাত এই কথা শুনে বড় এক ধাক্কা খেল। তুর্না নির্জনের কাছের বন্ধু মেহরাব দেয়ানের মেয়ে। জন্মের সময় নিজের মাকে হারিয়েছিল এই ছোট্ট মেয়েটি। মেহরাব 3 দিনের জন্য জরুরি কাজে শহরের বাইরে যায়, তুর্নাকে নুসরাতের কাছে রেখে গিয়েছিল। নুসরাত কোনোদিন মেহরাবের মৃতশ্রীর ছবি দেখেনি, তাই মেহরাবের স্ত্রীর সাথে রিনির কোনো মিল আছে কিনা তা তার জানা নেই। রিনি তুর্নার সেই আকুল মা ডাকটা খুব একটা গুরুত্ব দিল না। হয়তো সে ভেবেছে বাচ্চাটা ভুল করে কাউকে দেখে মা বলছে। রিনি স্বাভাবিক হওয়ার চেষ্টা করে শান্ত গলায় বলল, আচ্ছা বোন, অনেকটা রাত হয়েছে, এবার আমি আসি। তৃণা অবাক হয়ে রিনির হাত ধরে ফেলল। সে উদ্বেগের সাথে বলল, যাবে মানে? কোথায় যাবে মাঝরাতে? তুমি কি পাগল হয়েছো? ওই মামার বাড়িতে তো আর ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। রিনি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না রে, ওই বাড়িতে আর কোনোদিন ফিরে যাব না, তবে আমার থাকার একটা ব্যবস্থা আছে। তৃণা কিছুক্ষণ চুপ থেকে আমতা আমতা করে বলল, আব্বুর কাছে থাকবে? আব্বু নিশ্চয়ই তোমাকে ফিরিয়ে দেবেন না। রিনির গলায় এবার অপরাধবোধ আর কান্নার সুর স্পষ্ট হয়ে উঠল। সে ধরা গলায় বলল, না তৃণা, বাবার কাছে কোন মুখ নিয়ে হাজির হব? সারা জীবন ওনার সাথে আর তোর সাথে যা করেছি, তারপর ওনার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই। তৃণা চিন্তিত হয়ে আবার জিজ্ঞেস করলো, তাহলে কোথায় থাকবে তুমি একা একা? রিনি একটু স্নান হেসে জানালো, শহরের এক কোণে আমার নামে ছোট একটা ফ্ল্যাট আছে। ওটা আমি নিজের উপার্জনের টাকা জমিয়ে কিনেছিলাম। আপাতত ওটাই আমার ঠিকানা। তৃণা বড় বোনের হাত ছাড়তে চাইছিল না। সে মায়ের সাথে বলল, আপু, তুমি চাইলে আমাদের এই বাড়িতেই থাকতে পারো। আর নিশ্চয় কিছু বলবে না। রিনি এবার স্নান হেসে মাথা নাড়ল। সে বলল, না, এখানে থাকা যায় না। নিজের পাপের বোঝা নিয়ে কারো ঘাড়ে চেপে থাকা ঠিক হবে না। আমি ওই ফ্ল্যাটেই ঠিক থাকবো। তৃণা নাছোড়বান্দার মতো বলল, ঠিক আছে, তুমি তোমার ফ্ল্যাটেই থেকো, কিন্তু এখনই যাওয়ার কোনো দরকার নেই। অন্তত খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপর যেও। আমি তোমাকে খালি পেটে যেতে দেব না। রিনি প্রথমে মানা করতে চাইলেও তৃণার জেদ আর ভালোবাসার কাছে শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হলো। আদনান সোফায় আয়েশ করে বসে টিভিতে উত্তেজনাকর ক্রিকেট খেলা দেখছে। প্রতিটা 4 বা ছক্কার সাথে সাথে সে খুশিতে সোফা ছেড়ে লাফিয়ে উঠছে আর চিৎকার করছে। তার ঠিক পাশের সোফায় নিঃশব্দে বসে আছে নৌশি। আদনানের পুরো ধ্যান জ্ঞান টিভির পর্দায় থাকলেও নৌশি নিবদ্ধ দৃষ্টি আটকে আছে আদনানের ওপর। ওর প্রতিটি পাগলামি আর ছেলে মানুষই দেখে নৌশির ঠোঁটের কোণে বারবার আনমনে মুচকি হাসি ফুটে উঠেছে। ঠিক সেই মুহূর্তে নৌশিকে অবাক করে দিয়ে আদনান টিভির দিকে তাকিয়ে থেকে বলে উঠল, এভাবে তাকিয়ে থাকিস না নাদান, চোখ দেখি জ্যান্ত গিলে খাবি নাকি? আদনানের এমন অতর্কিত মন্তব্যে নৌশি পুরোপুরি হকচকিয়ে গেল। অথচ আদনান তো এতক্ষণ এক পলক টিভির বাইরে তাকায়নি। তবে ও বুঝলো কি করে যে নৌশি ওর দিকে তাকিয়েছিল? তার মানে কি আড়াল থেকে আদনানও ওকে লক্ষ্য করছিল? নৌশি নিজেকে অপ্রস্তুত ভাবটা ঢাকার জন্য গলায় জোর এনে নাক কুচকে বলল, তোর যা চেহারা, তোকে আবার দেখার কি আছে শুনি? খেয়ে দেখি আমার কোনো কাজ নেই। আদনান এবার টিভি রিমোটটা পাশে রেখে ফাঁকা হেসে শার্টের কলারটা একটু ঝাঁকিয়ে নিল। আত্মবিশ্বাসী সুরে বলল, শুধু যে দেখছিলে তা কিন্তু নয়, সাথে আবার মুচকি মুচকি হাসছিলি। বলতো, এই অসময়ে মুচকি হাসা কিসের লক্ষণ? নৌশি ভ্রুকুচকে পাল্টা প্রশ্ন করল, কিসের লক্ষণ? ঘোরোত্তর প্রেমের লক্ষণ। আদনানের কণ্ঠে এক চিমটি দুষ্টুমি। কথা শুনে নৌশির হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। তবুও নিজেকে সামলে নিয়ে তাচ্ছিলের হাসি এসে বলল, তোর মতোই আদু ভাইয়ের প্রেমে কে পড়বে শুনি, যার শরীর থেকে 24 ঘন্টা ছাগলের গন্ধ আসে? আদনান এবার সিরিয়াস হয়ে সোজা হয়ে বসলো। অপমানে ওর মুখ লাল হয়ে গেল। সে রাগে গড়গড় করতে করতে বলল, আর তোর শরীর থেকে পচা ব্যাঙের গন্ধ আসে। নৌশি আর সহ্য করতে পারল না। হাতের কাছে থাকা সোফার কুশন সজোরে ছুঁড়ে মারল আদনানের দিকে। আদনানও দমে যাওয়ার পাত্র নয়। সেও তৎক্ষণাৎ অন্য একটা বালিশ তুলে নিয়ে নৌশিকে লক্ষ্য করে ছুঁড়ে মারল। মরিয়ম বেগম যখন ওই লঙ্কাকাণ্ড দেখলেন, তিনি এক সজোরে ধমক দিলেন। মায়ের ধমককে তাদের বালিশ ছোড়াছুড়ি থামলো ঠিকই, কিন্তু আদনানের ভেতরে জেদটা যেন আরো চাড়া দিয়ে উঠল। সে তাতে দাঁত চেপে রিমোটটা উঁচিয়ে ধরল নৌশির দিকে। মন চাচ্ছে তোর মাথায় রিমোটটা ছুঁড়ে মেরে মাথা ফাটিয়ে দিই, একদম ডিশের লাইনের মতো 2 টুকরো করে। নৌশি দমে যাওয়ার পাত্রী নয়। সে সোফা
হাত রেখে বাঁকা হেসে জবাব দিল, আর আমার মন চাচ্ছে এই পুরো সেন্টার টেবিলটা তোর মাথায় ভেঙে গুড়িয়ে দিই। আদনান হো হো করে অট্টহাসি দিয়ে উঠল। তার ছেলে সুরে বলল, একটা চেয়ার যে মেয়ে এক হাত দিয়ে তুলতে পারে না, সেই মেয়ে কিনা এত বড় কাঠ আর কাচের টেবিল দিয়ে আমার মাথা ফাটাবে? স্বপ্ন দেখিস না নাদান, এত স্বপ্ন দেখা ভালো না। আদনানের এই তাচ্ছিল আর হাসি নৌশি রাগের মাথায় যেন ঘি ঢেলে দিল। সে আর কথা না বাড়িয়ে এক ঝটকায় এগিয়ে এসে আদনানের ঘাড়ে শক্ত করে ধরে তার মাথাটা ঠাস করে মারল নিচের টেবিলের সাথে। আকস্মিক এই ধাক্কায় আদনান হকচকিয়ে গেল। তার মাথাটা চক্কর দিয়ে উঠল কয়েক সেকেন্ডের জন্য। নৌশি এবার বিজয়ের হাসি এসে দাঁতে দাঁত চেপে বলল, দেখলি, টেবিল না তুললেও টেবিলের সাথে তোর মাথাটা ঠুসে দিতে কিন্তু আমার গায়ে অনেক শক্তি। এর পরের বার থেকে এমন করলে সত্যি সত্যি মাথা ফাটিয়ে রক্ত বের করে দেব, আদুর বাচ্চা। আদনান ব্যথায় কপাল ডোলে রাগে অগ্নিশর্মা হয়ে উঠে দাঁড়াতেই নৌশি বুঝতে পারল আর এক মুহূর্ত এখানে থাকা মানে বিপদ। সে উল্টো দিকে ঘুরে এক দৌড় লাগালো। আদনান তার পিছনে তাড়া করতে করতে চিৎকার করে বলল, নাদানির বাচ্চা, আজ তোকে হাতের মুঠোয় পেলে তোর একদিন না হয় আমার একদিন। দাঁড়া তুই, তোর ব্যাঙের মাথা আমি আজ সাইজ করছি। রুম থেকে বের হতে চাইল তৃণা, কিন্তু পারল না। আচমকা এক হ্যাঁচকা টানে সে আবার রুমের ভেতর ঢুকে গেল। পিঠটা গিয়ে ঠেকল শক্ত দেয়ালের সাথে। আরিয়ান তার দুই বাহু শক্ত করে জাপটে ধরে দাঁড়িয়ে আছে, চোখে মুখে এক অদ্ভুত নেশা। তৃণা কিছুটা বিরক্ত হয়ে ভ্রুকুচকে বলল, কি করছেন, এভাবে ধরছেন কেন? আরিয়ান ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটিয়ে তুলল। আলতো স্বরে বলল, কেন, ধরতে পারি না বুঝি? ছাড়ুন, লাগছে আমার। তৃণা নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করলো। আরিয়ান জেদি গলায় বলল, লাগছে না, তোমাকে ব্যথা দেওয়ার মতো করে আমি ধরিনি। তবুও তৃণার মুখভঙ্গি দেখে আরিয়ান হাতের বাঁধনটা কিছুটা আলগা করলো। তৃণার চঞ্চল দু চোখ তখন এদিক সেদিক তাকাচ্ছে, যেন আরিয়ানের চোখের গভীরতা এড়িয়ে যেতে চায়। আরিয়ান তৃণার থুতনিতে আলতো করে উঁচিয়ে ধরে বলল, তাকাও শ্যামলিনী, আমার চোখের দিকে তাকাও। তৃণা যেন কোনো এক সম্মোহনে আচ্ছন্ন হয়ে গেল। সে বাধ্য মেয়ের মতো আরিয়ানের চোখের মনির দিকে স্থির হয়ে তাকালো। আরিয়ান ফিসফিস করে জিজ্ঞেস করলো, কি দেখতে পাও আমার চোখে? তৃণা কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলে উঠল, আপনার চোখের কোণায় ময়লা জমে আছে। মুহূর্তেই সব রোমান্টিকতা বাতাসে মিলিয়ে গেল। আরিয়ান চরম অবাক হয়ে তৃণার হাত ছেড়ে দিয়ে পিছিয়ে এলো। একরাশ অসহায়ত্ব নিয়ে বলল, শেষমেশ এই রোমান্টিক সময়ে তোমার চোখে ময়লাটাই ধরা পড়লো? ভালোবাসাটা দেখলে না? তৃণার নিজের হাসি চেপে রাখতে পারল না, খিলখিল করে হেসে দিল। আরিয়ান আবারও তৃণার দিকে এগিয়ে এলো, বিরক্তির ভান করে বলল, রোমান্টিক মুহূর্তগুলোতে ছাই ঢেলে দেওয়ার জন্য আমার বউটাই সত্যি সেরা। তৃণা হাসতে হাসতে বলল, এত রোমান্টিক হয়ে লাভ নেই সাহেব, আমি কিন্তু আপনাকে এখনো ক্ষমা করিনি। আরিয়ান তৃণার দিকে তাকিয়ে আগের মতোই হাসলো, কিন্তু পরক্ষণে তার হাসিমাখা মুখটা গম্ভীর হয়ে উঠল। গলার স্বর ভারী করে সে বলে উঠল, তুমি বলো, তুমি বৃষ্টিকে ভীষণ ভয় পাও, আকাশ ভাঙা শ্রাবণ দেখলে তোমার বুক কাঁপে, আর আমি বলি আমি শুধু তোমাকে ভালোবাসি, কেবল ডরি তোমাকে হারিয়ে ফেলার হাহাকারে। তোমার ভয় আকাশ থেকে নামা জলরাশিকে ঘিরে, আর আমার ভয় আমার পৃথিবীর একমাত্র পূর্ণিমাকে হারানো ঘিরে। কি অদ্ভুত এক বিষণ্ণ মিল আমাদের, তাই না? আরিয়ানের এই গভীর কথাগুলো তৃণার হৃদয়ে গিয়ে বিঁধল। হাসি মুখটা পলকে স্নান হয়ে এলো তার। আরিয়ান চোখে সে আর শুধু রাগ বা ভালোবাসা নয়, এক পাহাড়সম আকুতি দেখতে পেল। ডক্টরের কেবিনে বসে আছে রোহান এবং মিতু। মিতুর মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আজ মিতু জেদাজেদিতেই আসতে হয়েছে ডক্টরের কাছে। ডক্টর রিপোর্টগুলো খুঁটিয়ে দেখছেন। রোহান মিতুর হাতের ওপর হাত রেখে আশ্বস্ত করার সুরে বলল, এসব পরীক্ষা করানোর কি খুব দরকার ছিল মিতু? আমরা দুজনেই তো বেশ ভালোই লাইফ কাটাচ্ছি, তাই না বলো? মিতু ধীর কণ্ঠে উত্তর দিল, পরীক্ষা করি অন্তত কারণটা জানলে আর ওষুধ খেলে তো কোনো সমস্যা নেই, মনের খটকাটা তো দূর হবে। রোহান আর কিছু বলল না। মহিলা ডক্টর রিপোর্টগুলো ভালো করে দেখে রোহান আর মিতুর দিকে তাকালেন। তিনি পেশাদার ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, আপনাদের বিবাহিত জীবন কতদিন হলো? রোহান জানালো, 4 বছর পার হয়ে 5 বছরের কাছাকাছি।
মিতু উদাস চোখে ডক্টরের দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করলো, রিপোর্ট দেখে কি বুঝলেন ম্যাম? ডাক্তার প্রেসক্রিপশনটা হাতে নিয়ে রিপোর্টগুলোর দিকে আরেকবার চোখ বুলিয়ে নিলেন। কেবিনের নিস্তব্ধতা যেন মিতুর বুকের ওপর বিশাল পাথরের মতো চেপে বসেছে। ডক্টর নরম গলায় বললেন, মিতু, আপনার কিছু টেস্ট করেছিলাম, হরমোন প্রোফাইল, আল্ট্রাসোনোগ্রাফি, সব রিপোর্ট মিলিয়ে একটা বিষয় পরিষ্কার, আপনার ডিম্বাণু নিয়মিতভাবে ডিম্বাণু তৈরি করছে না। রোহান পাথরের মতো চুপ করে রইল। মিতু কাঁপা কাঁপা ঠোঁটে ধীর কণ্ঠে বলল, মানে? ডক্টর একটু থামলেন, হয়তো শব্দগুলো গুছিয়ে নিচ্ছিলেন। তারপর বললেন, প্রতি মাসে মেয়েদের শরীর থেকে একটা ডিম্বাণু বের হয়, যেটা আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ওভুলেশন বলি। আপনার ক্ষেত্রে সেটা নিয়মিতভাবে হচ্ছে না। আপনার রিপোর্ট অনুযায়ী এটা পিসিওএস এর কারণে হতে পারে। মিতুর চোখ ভিজে উঠল নিমিষেই। ঝাপসা চোখে তাকিয়ে সে প্রশ্ন করল, তাহলে আমি কি কখনো মা হতে পারবো না? ডাক্তার শান্তভাবে অভয় দেওয়ার সুরে বললেন, আমি এটা বলছি না যে একেবারেই পারবেন না, কিন্তু স্বাভাবিক উপায়ে মা হওয়াটার সম্ভাবনা আপনার ক্ষেত্রে খুব কম, কারণ আপনার শরীরে হরমোনের ভারসাম্য ঠিক নেই, ডিম্বাণু ঠিকমতো পরিপক্ক হচ্ছে না, আর পিরিয়ড চক্র অনিয়মিত। তিনি আরও যোগ করলেন, চিকিৎসা আছে, জীবনযাত্রার পরিবর্তন, নিয়মিত ওষুধ, প্রয়োজনে আরও উন্নত চিকিৎসা পদ্ধতি, সবই চেষ্টা করা যায়, কিন্তু এতে সময় লাগবে, আর আপনাকে মানসিকভাবে খুব শক্ত থাকতে হবে। রোহান তখনও নিস্তব্ধ হয়ে বসে আছে। তার কানে শুধু একটা কথাই বারবার তীরের মতো বিঁধছে, মা হওয়াটার সম্ভাবনা খুবই কম। সে আলতো করে মৃত্যু কাঁপতে থাকা হাতের ওপর নিজের হাতটা রাখলো। এক বুক আশা নিয়ে রোহান জিজ্ঞেস করলো, ওষুধ খেলে কি সব ঠিক হবে ডক্টর? ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, তবে বাচ্চা হওয়া না হওয়া পুরোপুরি সৃষ্টিকর্তার হাতে। হঠাৎ সবাইকে চমকে দিয়ে মৃত্যু এক অদ্ভুত প্রশ্ন করে বসলো, আমার স্বামী যদি দ্বিতীয় বিয়ে করে, তাহলে সে কি বাবা হতে পারবে না? মিতুর এই কথায় রোহান বিদ্যুৎস্পৃষ্টের মতো চমকে তার দিকে তাকালো। ডাক্তারও মিতুর মুখের দিকে কিছুটা অবাক হয়ে চাইলেন। রোহান ঝট করে মিতুকে আগলে ধরে জড়িয়ে ধরল। ওর গলা স্বর কান্নায় ভারী হয়ে এলো। মিতু, এসব কি বলছো তুমি? ডাক্তার মিতুর চোখের বিষাদ দেখে সমব্যথী কণ্ঠে বললেন, হ্যাঁ মিস্টার রোহান বাবা হতে পারবেন, কারণ ওনার শরীরে কোনো সমস্যা নেই। রোহান আর এক সেকেন্ড সেখানে বসলো না। মিতুর হাত ধরে প্রায় টেনেই কেবিন থেকে বের হয়ে গেল। মিতুর চোখের জল তখন টলমল করছে। তার মনে হচ্ছে পৃথিবীটা বুঝি তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। দীর্ঘ 4 বছরের সাজানো সংসারটা এক লহমায় যেন বালির বাঁধের মতো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। মির্জা বাড়ির বিশাল ডাইনিং টেবিলে আজ এক থমথমে নীরবতা। প্রতিদিন এই সময়টা ঘর হাসি খুশি আর খোশ গল্পে মুখর থাকলেও আজ যেন সবার মুখে কলুপাটা। তৃণা আর হেনা ব্যস্ত হাতে খাবার বেড়ে দিচ্ছে। হেনা মেয়েটি নতুন কাজের মেয়ে, বয়স বড়জোর 15 হবে। সাধারণত মিতু এই কাজে হাত লাগায়, কিন্তু আজ তার দেখা নেই। সন্ধ্যাবেলা যখন সে হাসপাতাল থেকে ফিরল, তার ফ্যাকাশে মুখ আর চোখের কোণে স্পষ্ট ছিল সে মনের ওপর দিয়ে বড় কোনো ঝড় বয়ে গেছে। শরীর খারাপ আর ঘুমের অজুহাতে সে ঘর খিল দিয়েছে, তাই তৃণা আর বেশি জোরাজুরি করেনি। মির্জা বাড়ির নিয়ম হলো ছোট বড় ছেলে মেয়ে সবাই একসাথে বসে খাবার খাওয়া। তৃণা খাবার না নিয়ে দাঁড়িয়ে পরিবেশন করছিল, কিন্তু আরিয়ানা সহ্য করতে পারল না। নীরবতা ভেঙে সে গভীর গলায় বলে উঠল, তৃণা, তোমাকে আর বেড়ে দিতে হবে না, তুমি বসে পড়ো। মরিয়ম বেগমও সায় দিয়ে বললেন, আমি তো আগেই বললাম তুমি বসে পড়ো, হেনা আছে, আর আমরাও যার যার মতো খাবার তুলে নিতে পারবো, না বসো তো। সবার জোরাজুরিতে তৃণা অবশেষে চেয়ারে টেনে বসলো। নুসরাত একটু দূরে সোফায় বসে তৃণাকে খাওয়াতে ব্যস্ত। তৃণা সেদিকে তাকাতেই নুসরাত মুচকি হেসে বলল, তৃণা, তুমি খেতে বসো, আমি তৃণাকে খাইয়ে পরে খেয়ে নেব। ডাইনিং টেবিলে এক অদ্ভুত নিস্তব্ধতার বড় কারণ রিনি, বাড়ির নতুন মেহমান। তার উপর আজ যা যা ঘটে গেছে তাতে কেউ স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারছে না। রিনিও মাথা নিচু করে খুব ধীর গতিতে খাবার নাড়াচাড়া করছে। মির্জা পরিবারের বিশাল ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ব্যবস্থার মাঝে এই ডাইনিং টেবিলটাই ছিল মেলামেশার একমাত্র জায়গা, যা আজ রিনির উপস্থিতিতে গুমট হয়ে আছে। ওদিকে সোফায় তৃণা সমানে বায়না ধরেছে। নুসরাত চামচ মুখে দিতে গেলেই সে মুখ ঘুরিয়ে নিচ্ছে। তার ছোট ছোট চোখ দুটো বারবার ডাইনিং টেবিলে বসা রিনিকে খুঁজছে।
সে রিনির কাছে যেতে চায়, কিন্তু নুসরাত তাকে কোনোভাবে যেতে দেবে না। ব্যক্তিগতভাবে রিনিকে নুসরাতের একটুও পছন্দ নয়, বিশেষ করে তুর্নার মা। ডাকের পর থেকে সে আরো সতর্ক হয়ে গেছে। তুর্না যখন বারবার রিনির দিকে যাওয়ার জন্য ছটপট করতে লাগলো, তখন নুসরাত ধৈর্য হারিয়ে একটু কড়া গলায় ধমক দিয়ে উঠল, তুর্না, একদম বেশি বাড়াবাড়ি করছো কিন্তু। এবার কিন্তু আমার সত্যি সত্যি রাগ হচ্ছে। লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও বলছি। ধমক খেয়ে তুর্নার ঠোঁট দুটো উল্টে এলো, চোখে জল চিকচিক করে উঠল। ডাইনিং টেবিল থেকে রিনি একবার আর চোখে সেদিকে তাকালো, কিন্তু কিছু বলল না। নুসরাতের ধমকে তুর্না যেন পাথর হয়ে গেল। এতটুকু মেয়ে, অথচ তার কান্নার ধরন দেখে উপস্থিত সবাই অবাক। সে শব্দ করে কাঁদল না, শুধু চোখ উল্টে চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। 7 বছরের কম বয়সী একটা বাচ্চার এমন নিঃশব্দ হাহাকার নুসরাতের বুকেও গিয়ে বিঁধল। ডাইনিং টেবিল থেকে ত্রিনা দ্রুত উঠে তুর্নার কাছে এসে বসলো। পরম মমতায় তার চোখে জল মুছে দিয়ে বলল, কি হয়েছে মামুনির? এই তো আমি খাইয়ে দিচ্ছি, চলো। তুর্না হেঁচকি তুলে অস্পষ্ট স্বরে বলল, না, আমি আমার আম্মুর হাত থেকে খাবো। কথাটা টেবিলে থাকা সবাই শুনল ঠিকই, কিন্তু ত্রিনা, নুসরাত আর রিনি ছাড়া কেউ আসল রহস্যটা জানল না। বাকিরা ভাবলো তুর্না হয়তো তার মৃত মায়ের অভাব অনুভব করছে। ত্রিনা আর নুসরাত অনেক বোঝানোর চেষ্টা করলো, কিন্তু তুর্নার এক কথা, সে তার আম্মুর কাছে যাবে। হঠাৎ একজোড়া হাত তুর্নার দিকে এগিয়ে এলো। শান্ত স্পষ্ট স্বরে রিনি বলল, দাও, আমি খাইয়ে দিচ্ছি। রিনির কণ্ঠে এমন কিছু একটা ছিল যে নুসরাত আর ত্রিনা অবাক হয়ে তাকিয়ে রইল। রিনি তাদের উদ্দেশ্যে বলল, তোমরা গিয়ে খেয়ে নাও, আমার খাওয়া হয়ে গেছে, আমি ওকে খাওয়াচ্ছি। তুর্নার মলিন মুখটা মুহূর্তেই শরতের আকাশের মতো পরিষ্কার হয়ে গেল। রিনির বাচ্চাদের খাওয়ানোর কোনো অভ্যাস নেই। সে যখন আন্ডি হাতে তুর্নাকে লোকমা দিচ্ছিল, ভাতের কিছুটা অংশ তুর্নার গালের পাশে মেখে গেল, কিন্তু তুর্নার সেদিকে খেয়াল নেই। সে অপলক দৃষ্টিতে রিনির মুখের দিকে তাকিয়ে আছে, যেন এই মুখটাই তার আজন্ম চেনা। রিনিও বাচ্চার দিকে তাকিয়ে স্নান হাসল। তুর্না সত্যি খুব মায়াবী, বড় বড় চোখ আর ঘন পাপড়ি ঢাকা ওর দৃষ্টিতে এক অদ্ভুত প্রশান্তি। ঠিক তখনই নুসরাতের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মেহরাব দেয়ান, তুর্নার বাবা। নুসরাত কলটা ধরতেই ওপাশ থেকে মেহরাব মার্জিত কণ্ঠ শোনা গেল। কুশল বিনিময়ের পর নুসরাত ফোনটা তুর্নার দিকে বাড়িয়ে দিয়ে বলল, মামনি, তোমার পাপা ফোন দিয়েছে। তুর্না খুশিতে আত্মহারা হয়ে ফোনটা নিয়ে বলল, পাপা। লক্ষ্মী মামনি আমার, কেমন আছো তুমি? বাবার কথা বুঝি মনে পড়ে না? মেহরাবের গলায় ছিল অগাধ ভালোবাসা। তুর্না উত্তেজনায় কাঁপতে কাঁপতে বলল, পাপা, আমি আম্মুকে পেয়ে গেছি, আম্মু ঠিক আমার পাশে বসা। ওপাশ থেকে মেহরাব একটা করুণ অথচ মিষ্টি হাসি দিয়ে বলল, হ্যাঁ মামনি, তোমার আম্মু তো সবসময় তোমার পাশেই থাকে, তার দোয়া আমাদের সাথে আছে। মেহরাব ভাবলো তুর্না হয়তো তার মৃত মায়ের স্মৃতির কথা বলছে। তুর্না আবার জেদ ধরল, না পাপা, তুমি ভিডিও কল দাও, এখনই দাও। রিনি পরিস্থিতি বুঝতে পেরে উঠে চলে যেতে চাইল, কিন্তু তুর্নার ছোট ছোট আঙুলগুলো রিনির শাড়ির আঁচল শক্ত করে আঁকড়ে ধরে আছে। মেহরাব ভিডিও কল দিতে তুর্না বড় বড় করে একটা হাসি দিয়ে ফোনের ক্যামেরাটা রিনির দিকে ঘুরিয়ে ধরল। চিৎকার করে বলল, পাপা দেখো, এই তো আমার আম্মু। রিনি অনিচ্ছা সত্ত্বেও স্ক্রিনের দিকে তাকালো। ফোনের ওপাশে টি শার্ট পরা এক সুদর্শন পুরুষ। তার শান্ত চোখে রিনির দৃষ্টির ওপর পড়তে যেন সময় থমকে গেল। মেহরাব তুর্নার কথার পিঠে হাসতে গিয়েও হাসিটা মাঝপথে উধাও হয়ে গেল তার। সে পলক্ষীন দৃষ্টিতে মোবাইলের স্ক্রিনে রিনির মুখটার দিকে তাকিয়ে রইল। স্তব্ধতা নেমে এলো ফোনের দুপাশে। নুসরাত এক পাশে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল। মেহরাব গভীর কণ্ঠস্বর ফোনের ওপাশ থেকে ভেঙে এলো। সে দীর্ঘক্ষণ রিনির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকার পর নিজেকে সামনে নিয়ে খুব মার্জিত স্বরে বলল, ক্ষমা করবেন, তুর্না তো ছোট মানুষ, তাই হয়তো ভুল করেছে, আপনাকে মা ভেবে অনেক বিরক্ত করছে। রিনিও অবাক হয়ে তাকিয়ে রইল, মনে মনে ভাব, ভুল করেও কি কেউ কাউকে মা ডাকা যায়? মেহরা আবারও চমৎকার এক টুকরো হাসি ফুটিয়ে তুলল তার সুদর্শন মুখে। বলল, আসলে আপনাকে দেখতে অনেকাংশে আমার স্ত্রী রাধিকার মতো, তাই তুর্না হয়তো সেই চেহারার অদল দেখে আপনাকে আঁকড়ে ধরেছে। রিনি কোনো উত্তর দিল না।
সে শুধু মেহরাবের শান্ত চোখের দিকে একবার তাকিয়ে মোবাইলটা তূর্ণার হাতে ফিরিয়ে দিল। মেহরাব এবার মেয়ের দিকে তাকিয়ে বলল, মামুনি, এইমাত্র বাসায় ফিরে এলাম। আমি কি এখনই আসবো তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য? তূর্ণা মাথা নেড়ে দৃঢ়ভাবে বলল, না না পাপা, আমি এখন যাব না, আমি আমার আম্মুর সাথে থাকবো। বলেই তূর্ণা মোবাইলটা নুসরাতের দিকে বাড়িয়ে দিল। নুসরাত পরিস্থিতি সামলে দিতে বলল, থাক ভাইয়া, আজ রাতটাও এখানেই থাকুক, কাল না হয় আমি ওকে পৌঁছে দিয়ে আসবো। মেহরাব একটু স্নান হাসলো, তার কণ্ঠে এক অদ্ভুত একাকিত্ব ফুটে উঠল। সে বলল, যখন থেকে বাসায় এসেছি কেমন শূন্য শূন্য লাগছে ঘরটা। এই ছোট্ট মেয়েটাই যে আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল তুমি ওকে নিয়ে এসো। নুসরাত সম্মতি জানিয়ে কলটা কেটে দিল। রান্নাঘরের মৃদু আলোয় কাঁচ আর সিরামিক্সের বাসনের টুংটাং শব্দ হচ্ছে। তৃণা সিল্কের সামনে দাঁড়িয়ে জমে থাকা এঁটো পাত্রগুলো পরিষ্কার করছে। বাড়ির নতুন সাহায্যকারী হেনার ওপর এই ভর সন্ধ্যার কাজের সবটুকু চাপ দিয়ে ওর মন চাইল না। মায়া ভরা মন নিয়ে তৃণা হেনার সাথে কথা বলতে বলতে হাত চালাচ্ছে। এক পর্যায়ে ও জিজ্ঞেস করলো, তোমার পরিবারে আর কে কে আছে হেনা? হেনা একটা দীর্ঘশ্বাস ফেলে বিষণ্ণ স্বরে উত্তর দিল, আম্মার আব্বা আছে গো আপা, কিন্তু আব্বা সারাদিন মাতাল হইয়া পইড়া থাকে। টেহার নেশায় চুর হয়ে যখন তখন আম্মার শরীরে হাত তুলে। আম্মাও এখন খুব অসুস্থ, সব সময় যক্ষা রোগটায় ভুগতাছে। তিনার বুকটা এক মুহূর্তের জন্য হাহাকার ভরে উঠল। মাত্র 15 বছরের কিশোরী মেয়েটার কাঁধে কত বড় এক সংসারের বোঝা। যেখানে ওর স্কুলে যাওয়ার কথা, সেখানে পরের বাড়িতে হাড় ভাঙা খাটুনি খাটতে হচ্ছে কেবল বেঁচে থাকার তাগিদে। ঠিক তখনই পাশে কারোর নিঃশব্দ উপস্থিতি টের পেল তৃণা। ঘাড় ঘুরিয়ে দেখলো আরিয়ান দরজায় চৌকাটে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওর গভীর চোখের দৃষ্টি সরাসরি তৃণার ওপর নিবদ্ধ। আরিয়ানকে দেখে কিছুটা অবাক হয়ে তৃণা জিজ্ঞেস করলো, কিছু লাগবে আপনার? আরিয়ান এবার একদম তৃণার শরীর ঘেঁষে দাঁড়ালো। আরিয়ান একটু সময় না দিয়ে শান্ত গলায় উত্তর দিল, লাগবে। তৃণা হাতের কাছ থামিয়ে কৌতূহলী চোখে চাইল, কি লাগবে? আরিয়ান তৃণার খুব কাছে এগিয়ে এলো। ওর ঠোঁটের কোণে খেলে গেল এক চিলতে রহস্যময়ী হাসি। তৃণার চোখের মনির দিকে তাকিয়ে সে সোজাসুজি বলে উঠল, তোমাকে। সে পুরোই বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। আরিয়ানের দিকে তাকিয়ে রইল। হেনা একপাশে দাঁড়িয়ে কাজ করছিল। সে আরিয়ানের এমন কথা শুনে লজ্জায় মুখ নিচু করে আলতো হাসতে শুরু করলো। পরক্ষণে সে আর চোখে পাশে কাজ করা হেনার দিকে তাকালো। 15 বছরের মেয়েটার লজ্জায় মাথা নিচু করে মুখ টিপে হাসছে। সে আরিয়ানের দিকে ঝুঁকে গিয়ে দাঁতে দাঁত চেপে খুব নিচু স্বরে বলল, কি শুরু করলেন আপনি? হেনার সামনে এসব বলতে আপনার লজ্জা করছে না? যান এখান থেকে। আরিয়ান কোনো ভ্রুক্ষেপ করলো না, বরং আরো এক ধাপ এগিয়ে এসে তৃণার খুব কাছাকাছি দাঁড়ালো। ওর গম্ভীর অথচ মাদকতাপূর্ণ কণ্ঠে বলল, লজ্জার কি আছে? আমার ঘুমাতে হবে, তাই তোমাকে নিতে এসেছি। তৃণা বিরক্ত হওয়ার ভান করে বলল, তো যান না, গিয়ে ঘুমান, বাধা দিচ্ছে কে? একা একা ঘুম আসে না আমার, ঘুমাতে গেলে তোমাকে লাগবে, চলো আমার সাথে। আরিয়ানের চোখে মুখে তখন এক অদ্ভুত জেদ। তৃণা ভ্রুকুচকে ঝামটা দিয়ে উঠল, এসব অসভ্য আলাপ বাদ দিয়ে এখান থেকে বিদায় হন তো। দেখছেন না আমি আমার অনেক কাজ বাকি। আরিয়ান নিচু গলায় আবারও জিজ্ঞেস করলো, শেষবারের মতো বলছি, আসবে না আমার সাথে? বললাম তো না, এখন যাব না। আরিয়ান ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। সে তৃণার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শুধু ঘুমাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো রাজি হলে না। এবার তবে অন্য উপায়, অন্য কিছু করতে হবে। তৃণা কৌতূহলী হয়ে পাল্টা প্রশ্ন করলো, কি করবেন? এবার তোমাকে এখান থেকে পাঁচ কোলে করে তুলে নিয়ে যাব। তৃণা এবার বাঁকা আসলো। সে জানতো ড্রয়িং রুমে পরিবারের সব বড়রা আড্ডায় মশগুল। সে জয়ের হাসিতে বলল, ড্রয়িং রুমে আব্বু মা সবাই বসে আছে, সাহস থাকলে তুলে নিয়ে দেখান তো। আরিয়ান একবার বাইরের ঘরের দিকে নজর দিল, তারপর তৃণার দিকে ফিরে এক গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলল, আচ্ছা তোমাকে এখন ছাড় দিলাম, কিন্তু তোমাকে ওই রুমে ফিরতে হবে, আর তখন কিন্তু বিন্দুমাত্র ছাড়ও তুমি পাবে না। এর কড়াই গন্ডায় হিসেব নেব আমি।
বলে আরিয়ান গটগট করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। তৃণা বিস্ময়ে বিমূঢ় হয়ে কিছুক্ষণ সে শূন্য দরজার দিকে তাকিয়ে রইল। আরিয়ানের চোখে সে আজ এক অন্যরকম আগুনের ঝিলিক দেখছে, যা আগে কখনো দেখেনি। এক পাশ থেকে হেনা খিলখিল করে হেসে উঠে বলল, আপা, ভাইজান মনে হয় আপনারে কলিজা দিয়া ভালোবাসে। যান না আপা, ওনার কাছে যান, এই থালা বাসন আমি একলাই মাজতে পারমু। তৃণা অপ্রস্তুত হয়ে হেনার দিকে তাকিয়ে মৃদু ধমকে সুরে বলল, বেশি পাকা কথা না বলে চুপচাপ নিজের কাজ করো তো। কার কলিজায় কত ভালোবাসা তা আমার জানা আছে। তৃণা পুনরায় হাতের কাজে মন দেওয়ার চেষ্টা করলো বটে, কিন্তু ওর মনটা এখন আর রান্নাঘরে নেই। আরিয়ানের সেই ছাড় না দেওয়া হুমকিটা ওর কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে। মনে মনে সে এক গোপন শপথ নিল, যাই হয়ে যাক, আজ আরিয়ান না ঘুমানো পর্যন্ত সে কোনোভাবে ওই রুমে পা রাখবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমরা আমার কণ্ঠ শুনেই হয়তো বুঝতে পারছো আমি অনেক অসুস্থ। আমার ঠান্ডা লেগেছে, কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, তবুও তোমাদের জন্য কষ্ট করে গল্প এনেছি। আসলে অনেকদিন তো গল্প দিতে পারিনি, তার জন্য। গ্রামের বাড়িতে গিয়েছিলাম ঈদের কিছুদিন আগে, আর সেখানে কিছু সমস্যার জন্য তোমাদের জন্য গল্প নিয়ে আসতে পারিনি, তার জন্য সরি। আর তোমরা প্লিজ আমার জন্য একটু দোয়া করো, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের জন্য বেশি বেশি পর্ব আনতে পারি। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, সুন্দর সুন্দর কমেন্ট করে দিও। আর আমার কথাতে যদি কোনো ভুল থাকে তাহলে প্লিজ ধরিয়ে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।